যতক্ষণ জামাতি এবং এই হিজবুতি মানে মিলিটারিকে এই কাওয়ার্ডদের নিয়ে কথা না বলবেন, আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনি ফ্যাসিস্ট, আপনাকে বুট দিয়ে মৃত্যু নিশ্চিত করা পারিয়ে, যেটা গোপালগঞ্জে দেখেছেন, মানুষের উপরে বুলেট বুক বরাবর গুলি কর, এই নির্দেশনাগুলো, তখন তো আপনি শিশু নন। আপনি শিশু ততক্ষণ যখন আপনি হিজবুতি, জামাতি এবং এই যে সমন্বয়ক গ্যাং, এরা তো আসলে কারোর পরিচয় নিয়ে আসে না। ব্যাপারটা খুব সিম্পল, ওই আমাদের শান্তির শকুনের মতো, আমাদের ওয়াকার সাহেবের, এরা একে অন্যের তো মানে এরা যে বলছে গুড়িয়ে দেবো, ভেঙে দেবো কু করার চেষ্টা করলে, এরা কি বলতে চাইছে যে দ্বিতীয়বার তুমি কু করবে কেন, তুমি তো গাদ্দার, তুমি আমার সাথে প্রেম করছো, আর এক পোলার দিকে তাকাবা কেন, তুমি কু করছো, কু করে আমরা এখন কুয়ের স্টেক হোল্ডার, তুমি আবার কু করবা, এই জিনিসটা আমরা হতে দেবো না। কু একবার করবা, দুইবার করবা কেন? সেই ছোট ছোট বিচ্ছুগুলো, ছোট ছোট দানবগুলো, ছোট ছোট শকুনগুলো যে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললো, যে বিভিন্ন পরিবার পরিজনের মানুষজনকে যে গলা কেটে, হাত কেটে, পা কেটে মেরে ফেললো, যে নারীগুলো ধর্ষিত হলো, রাস্তাঘাটে নারীদের কাপড় খুলে বিবস্ত্র করে ফেলা হলো, সমস্ত স্থাপনা ধ্বংস হলো, ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, এবং উনি কামান বের করলেন, সাজোয়া যান বের করলেন গোপালগঞ্জে, ডগ স্কোয়াড বের করলেন এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য। উনারা তো আদর ভালোবাসার বাচ্চাদেরকে উনি না হয় উনার খুব আদর লাগছে, কিন্তু আমাদের তো লাগছে না, কারণ আমরা তো দেখছি এরা বাচ্চা, এরা 30 জন এবং 85 বছরের বৃদ্ধ। আচ্ছা, আপনাকে এই প্রেক্ষিতে একটা প্রশ্ন করি আবার, যে একজন অভিভাবক উনি যদি ওদেরকে সন্তান তুল্য মনেই করেন, ভালো কথা, সন্তানের মতো, সন্তান যদি বড় কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে অভিভাবকরা কি তাকে শাসন করা বা বুঝিয়ে দেওয়ার স্কোপ আছে কিনা, করে কিনা? আর আরেকটি হচ্ছে, এই সন্তানরা যদি কাউকে খুন করে ফেলে, আপনি যেটা বলছেন যে অনেকে মব ভায়োলেন্সের মাধ্যমে খুন করা হয়েছে, সেটাও কি বড় হলে তারা লজ্জিত হবে, সেই হিসেবে ক্ষমা করা যায়? আমি সেই প্রসঙ্গে আসছিলাম যে, তো উনি এই কথা বলেছেন, উনার এত আদর লাগছে, কিন্তু যে ছেলে বা যে মেয়ে বা যে সন্তান দেশের শত্রু, দেশ ধ্বংস করছে, মানুষকে ধ্বংস করছে, খুন করছে, সেই সন্তানকে উনি লজ্জা পাবে সেই ভরসায় বসে আছেন। তাহলে দেশে কি আইন, আদালত, বিচার উঠিয়ে দিতে হবে? তাহলে তো উনার পোশাকও থাকার দরকার নাই, তাহলে তো উনাকেও প্রয়োজন নাই। আমাদের ট্যাক্সের টাকা এত বড় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই এদের কাউকে দরকার নাই, কারণ উনি মনে করছেন লজ্জা দিলেই হবে। আমরা মনে করি না, দেশের প্রচলিত আইন তা মনে করে না, সংবিধান তা মনে করে না। একটি মানুষকেও যদি একটি মানুষ সহিংসতা স্বীকার করে, একটি মানুষ যদি আরেকটি নারীকে সহিংসতা বা ধর্ষণ করে কিংবা খুন করে বা স্থাপনা ধ্বংস করে, দেশের প্রচলিত আইন সংবিধান অনুযায়ী তার যে শাস্তি, সেটির কথা না বলে তিনি কিন্তু কি বলছেন, সমস্ত অপরাধীকে, ওই যে ইন্ডেমনিটি আমি কথাটা বললাম, অর্থাৎ উনি ওই ইন্ডেমনিটিটাই বলতে চেয়েছেন, কিন্তু উনি ইন্ডেমনিটি বলতে পারেননি। উনি বলেছেন ওরা ছোট, বড় হলে ভুল বুঝে লজ্জা পাবে। এ কথা বলার কোনো অধিকার উনার নাই। উনি কে কথা বলার? আমাদের মতো মানুষরা মারা যাবে আর উনি ক্ষমা করে দিবেন, ওনাকে ক্ষমা করার এখতিয়ার কে দিয়েছে? একজন সেনাপ্রধানের কোনো অপরাধীকে ক্ষমা করার কোনো আইনগতভাবে, সংবিধানগতভাবে কোনো অধিকার নেই। এবং উনি যে কথাটি বলেন, এটি হচ্ছে উনি মব এবং সন্ত্রাসী জঙ্গিদেরকে উনি পরোক্ষভাবে উনি একদম গ্রিন কার্ড মানে পুরো মানে সাপোর্ট দিয়ে দিলেন যে তোমরা যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। উনি এটা একদমই বলতে পারেন। আর আমি শেষ করি, আর একজন পিতামাতা যিনি, তার উচিত সেই প্রকৃত পিতামাতা ওই খুনি সন্ত্রাসী সন্ত্রাসকে নিজে টেনে এনে থানায় জমা দিবেন। এটাই হচ্ছে প্রকৃত পিতামাতার শর্ত। ওকে, ধন্যবাদ রোকেয়া প্রাচী আপনাকে। এবার আমরা আসাদ নূর আপনার কাছে আসবো। দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার কমেন্টস করছেন। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো, কোনো দর্শককে বঞ্চিত করো না, খারাপ ভালো যাই বলুক দেখাতে থাকো। আর আমাদের অনেকের অনেক অশোভন কথাবার্তা আছে, তোমার কাছে যেটা মনে হয় সেন্সর করার প্রয়োজন সেটা করো, আর না হলে দেখাও কি করার। অনুষ্ঠান দেখছে সেই হিসাবে তাকেও আমাদের অভিনন্দন। আসাদ নূর, রোকেয়া প্রাচী আবার যেটা বললো, সারমর্ম যেটা বুঝলাম, যে মব ভায়োলেন্সকে সেনাবাহিনী প্রধানের এই কথায় উৎসাহ দেওয়া হয়েছে এক ধরনের, যে অসুবিধা নেই, বড় হলে লজ্জিত হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে সেনা প্রধানের ভিতর কি কোনো ভীতি কাজ করছে? কারণ এই হুঙ্কার গুলো কম না, কিন্তু নাম ধরে তাকে কিন্তু থ্রেট করা হয়েছে, এবং সেনা ক্যান্টনমেন্ট রক্ষা করার জন্য তিনি কি এখন এই ধরনের কথা বলেছেন? যদি তিনিও পাল্টা কোনো কথা বলেন, নিশ্চয়ই ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কি মনে হয় আপনার?
অনেক ধন্যবাদ এবং আমি অভিনন্দন জানাই আমার সহ আলোচক যারা কিনা মানে আমি বলছি তাদের ভাষায় এই 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 বর্তমান যে জুলাই জঙ্গিরা তারা বলছে কালচারাল ফ্যাসিস্ট। তো একজন কালচারাল ফ্যাসিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি, আমি খুবই আনন্দিত। এবং এই কালচারাল ফ্যাসিস্টদের পথিকৃৎ আমার প্রিয় রোকেয়া প্রাচী, আপনাকে অভিনন্দন, আপনার এই সম্মাননা। খন্দকার ইসমাইলও যদিও কালচারাল ফ্যাসিস্ট, আপনাদের দুজনকে অভিনন্দন। এবং সেনা প্রধান প্রসঙ্গে যে কালচারাল হতে পারি না, রোকেয়া পুরো হয়ে গেছে, আমার নাম না হলে থাকতো, আমি আনকালচার ফ্যাসিস্ট। আনকালচার কি বলবো, আনকালচার ফ্যাসিস্ট। জি জি। তাহলে বোধহয় ওদের রাডার থেকে আমি কোথাও একটা দেখেছিলাম, আপনার ছবিও আছে, মানে আপনার অতীতের আপনি 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 কোথায় কোথায় সঞ্চালনা করেছেন, কি অনুষ্ঠান পরিচালনা করেছেন, যাই হোক তাদের রাডার থেকে সেটি বাদ গেছে। অবশ্য তারা পড়াশোনা যে পরিমাণে করে তাতে বাদ যাওয়ারই কথা। এবার হচ্ছে সেনাপ্রধান, আমাদের মহামান্য সেনাপ্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটি কেন রেখেছেন? এক কথায় এই 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, শেখ হাসিনার পতন, এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু। এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার, এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে, যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন, যে সকল নাম কি কি এদের নাম, হাসনা, সার্জিস, ডারবি, ওর নাম ডারবি না, যে বলেছিল কি না নাম, যাই হোক। তো তারা বলছে যে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই, ওরাই কেন বলছে? ছাগল লাফায় খুঁটির জোরে। খুঁটির জোরটা কোথায়? একসাথে বসে আকামটা করেছো। ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু কয়ে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেবো, আসল ঘটনা ফাঁস করে দেব। তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে। ওরা বড় হয় নাই, তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে? তার তো দাড়ি চুল পেকে গেছে, এখন আদু ভাই শিশু কিনা। আসলে এক বড় চক্রান্তের স্টেক হোল্ডারের বিরুদ্ধে ওয়াকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন। কেন তারা এই ধরনের আসলে এগুলো অবধারিত, এই কথাবার্তাগুলো হবে কারণ ডাকাতরা যদি ডাকাতি করার পর সুষম বন্টন করতে পারতো, তাহলে ডাকাতদের হাতে ডাকাত মারা যেত না এবং পুলিশের হাতে ধরা পড়তো না, একে অন্যের ঠিকানা বলে দিত না। ডাকাতরা হতো এক একজন বিলিয়নিয়ার, কারণ তারা সফলভাবে এই ডাকাতির মালামাল সুষম বন্টন করতে পারতেন। কিন্তু আমরা কি দেখি? ডাকাতদের হাতে ডাকাত মরে, এই কুবাজদের হাতে কুবাজ মরে। জিয়া কাদের হাতে মরেছিল? জিয়া কি করেছিল? আমরা এগুলো জানি, হ্যাঁ, এগুলো জানি বলে ইতিহাস বারবার রিপিট হয়। আজকে যে ঘটনা দেখছেন এদের মধ্যে ক্যাচাল লেগেছে। এখন সেনাপ্রধান বলেছেন তারা শিশু, তারা বড় হলে ভালো হয়ে যাবে, বড় হলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আমরা অনেকের মুখ থেকে শুনি ভারত বাংলাদেশ দখল করে নেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভারত বাংলাদেশ দখল হয়ে যাবে, তখন আমাদের এই বীর পুরুষ ওয়াকার সাহেব বলবেন ভারতের সেনা অফিসাররা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবেন, তাই বলবেন তো? শত্রু এসে হামলা করলে কি বলবেন? বড় হলে ঠিক হয়ে যাবেন, ছোট তাই বুঝতে পারছে না, তাই তো? এই কথাই তো তিনি বলবেন। এখন এই ক্ষেত্রে আরো অনেক ছোট ছোট ছেলে মেয়ে যে এখন কারাগারে আছে, তাদেরকে তো এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত। সংশোধন হয়ে গেছে তাদের, এবং তারা বড় হলে ঠিক হয়ে যাবে, ভুল বুঝতে পারবে। অনেকে এসে সাব্বির আরো কে অনেক কারাগারে আছে না, অল্প বয়সে। ওইটা তো ফ্যাসিস্টরা কারাগারে আছে। তারা তো গণতন্ত্রের বাবা মা, তারা তো ফ্যাসিস্টদের কারাগারে রেখেছে। তারা মানুষকে উলঙ্গ করে পেটাচ্ছে কারণ তারা ফ্যাসিবাদী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বললে তারা ফ্যাসিস্ট। ওইদিকে আমরা না যাই, একটু সেনাপ্রধান আমাদের এই বীর পুরুষ, অনেকে তাকে কাওয়ার্ড বলে, তাকে কাপুরুষ বলে, আমরা বলবো না। সূর্য বীর্যে তিনি একজন, আরো মূল কথা হচ্ছে তিনি তো জামাতের মাল, জামাতের প্রোডাক্ট, তিনি কিভাবে কাপুরুষ হবেন? 1971 জামাত কি কাপুরুষ ছিল? তারা তো বীর পুরুষ ছিল। তারা আমাদের নারীদেরকে ধরে দিয়ে এসছেন পাকিস্তানের কাছে। আজকে ওয়াকার সাহেব চিরাচরিত কাজটি করবেন না? আমেরিকাকে নিয়ে আসবেন না এখানে? তিনি তো আনবেনই। তিনি তো তার যে এখন শিয়াল কি কখনো বাঘ হয়? বাঘ কি কখনো শিয়াল হয়? আর হাতি কি বাঘের রোল? যে যার যেটা, যে হায়নাতে তো সে হায়নার কাজই করবে। হায়না যদি দেখেন গাছতলায় বসে বিড়ি খাইতেছে, আপনি কি বলবেন? এটা কি দেখতেছি? এটা কি কলিকাল চলে আসলো কিনা? যার যার স্বভাব যত। তো এখন ওয়াকার সাহেব মিলিটারি প্রধান, তিনি বলছেন বড় হলে ঠিক হয়ে যাবে। মিলিটারিদের আমরা ভাতা দেই, বেতন দেই কেন? রাষ্ট্রকে নিরাপত্তা দেবে। তো সে তো তখন বলবে যে মানে যে হামলা করেছে তারা বড় হলে ঠিক হয়ে যাবে, এরা ছোট, তাই না? তাই বলছেন আমরা পিতা আমার সন্তান সম। আচ্ছা, তিনি পিতার রোলে নিলেন তো? সন্তান আর পিতা নিয়ে কিন্তু অনেক আলোচনা। আপনারা হাঁস খাওয়া, নীলা মার্কেট যাওয়া নিয়ে ব্যস্ত। তাদের মহামান্য পিতামহরা কি করেন?
তারা মানুষকে খুন করেন, ডাকাতি করেন। নাহিদের বাবা একজন বিখ্যাত ধর্ষক, যে কিনা তার ছাত্রীকে লিফটের মধ্যে জাপটে ধরেছেন। এই ভিডিও কে না দেখেছে? তার ছাত্ররা শেখ হাসিনার আমলে ধরে ইচ্ছা মতো থাপড়াইছে, পা ধরাইছে ওই যে মেয়েকে যৌন হয়রানি করেছে। তো সেই মহামান্য ধর্ষণকামীর পুত্র নাহিদরা এখন ওয়াকার সাহেবকে যদি এই নিয়ে প্রশ্ন করেন যে নাহিদের বাবা কেন ধর্ষণ করতে গেছিল, এখন কেন ভুড়ি উঁচু করে করে গিয়ে মানুষকে দাবড়ায়, খেলার মাঠ দখল করতে যায়, নাহিদের বাবা কেন তারই কলিগ শিক্ষিকাকে উলঙ্গ করে পেটায়, একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা, এই প্রশ্নগুলো আপনি করেন। কেন তারা চাঁদাবাজি করতে যায়? কারণ টেন্ডারবাজির লাইসেন্স নেয়। এখন ওয়াকার সাহেব বলবেন তারা বুড়ো খোকা। বুড়ো খোকাদের আসলে ছোট খোকা হিসেবেই দেখতে হবে। এই ছোট খোকা বুড়ো খোকারা মিলেমিশে যেভাবে লুটপাটের এক মহামিলনী আমাদের দেখাচ্ছেন, এক অসাধারণ নাট্যমঞ্চ তৈরি করে ফেলেছেন বাংলাদেশটাকে। যারাই এই অন্যায় অপরাধের প্রতিবাদ করছেন তারা হয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট। সত্য কথা বললেই আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনার বিচার হওয়া উচিত। আমি বলবো ওয়াকারের মতো একটা মানে সেই আপনি অন্যান্য যে মির্জাফরগুলো আছে তাদের কথা বাদ দেন, তিনি আচ্ছা কেন তাকে সেনাপ্রধান বানানো হয়েছে? তার কি যোগ্যতা ছিল? তার অতীত কি খোঁজা হয়েছে? সে কেন জামাতি সেই বিভিন্ন জানেন তো ছোটবেলা থেকে বড় করার সকল কিছুতে সে জড়িত ছিল। এই লোকটাকে একটা অযোগ্য, একটা কাওয়ার্ড বেঈমানকে এই পদ, অযোগ্য ব্যক্তিকে এই পদে দেওয়ার জন্য এবং পরবর্তী সেনা কু হওয়া এবং এই ছাত্র জঙ্গি মিলেমিশে যে কুটা হয়েছে, বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে, এই জন্য শেখ হাসিনা বিচারের মুখোমুখি করা উচিত। এবং সেই পাশাপাশি আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের যা কিছু আমরা ভুল ত্রুটি দেখেছি সেগুলো এখন তো খুঁজেই পাই না। এখন বলবেন কেন পাই না? কারণ পাহাড়ের সামনে একটা বাড়ির কি বলে যে মানে শেখ হাসিনার যা কিছু দোষ ত্রুটি ছিল, এই হিমালয়ের পাশে এইটা একটা ছোট টিল্লাও না। তো এই কাজটিও তিনি করেছেন, অর্থাৎ ডেকে এনে নিজের ক্ষতি দেশের ক্ষতি করিয়েছেন। এটা আসলে আমরা কোনোভাবে হিসাবে মেলাতে পারিনি। আজকে আমরা যেগুলো দেখে ভাবছি যে সেনাপ্রধান কেমনে এগুলো বলছেন, এটার একটা উত্তরে বলে দিচ্ছি, এরা একে অন্যের সহায়ক। এবং যেহেতু ডাকাতিটা করেছে, এখন কেউ মুখ খুলে ফেলবে, এই জন্য বলছে সোনা গো বাবা গো, ঘরে চলে এসো, একটু চুপ থাকো। আর এই কথাগুলো বলতে তিনি বাধ্য হচ্ছেন, যেহেতু তারা কাওয়ার্ড হলে তো মিলিটারি প্রধান, তার অনুজরা বলছে স্যার আমাদের নিয়ে এগুলো বলে আপনি কিছু বলেন না কেন? এখন একটা তো গেটিজ দিতে হবে, একটা তো কিছু বলতে হবে। তাই বলছে এরা ছোট, ওরা পাওয়ারলেস, তাই ক্ষমা করে দিলাম, তারা এই করছে নাই। ওকে অনেক ধন্যবাদ আসাদ নূর আপনাকে। আমরা রোকেয়া প্রাচী আপার কাছে এবার যাই। আসাদ নূরের বক্তব্যে আমি যেটা বুঝলাম যে ভাগাভাগি বা সেনা প্রধানের কি গোপন তথ্য আছে সেটা এই সমন্বয়করা বা এনসিপি জানে, যে কারণে তারা এত বড় বড় কথা বলছে। সেনাবাহিনী যদি কোনো ভূমিকা রাখতে যায় সেক্ষেত্রে তারা সেটা ফাঁস করে দেবে, এই ধরনের একটা কথা মোটামুটি আমি যতটুকু বুঝেছি। আর শেখ হাসিনার বিচার হতে হবে, এরকম একজন সেনাপ্রধান কিভাবে নিয়োগ করলো এইটা। আরেকটি কথা বললেন যে, আরেকটি কথা আমার পক্ষ থেকে, এইটা কি ধরনের অপরাধ হতে পারে? তারা যে বলেছে যে খুন করে ফেলবে, সরি সেনাপ্রধান যদি কু করার চেষ্টা করে তাহলে প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবে। সেনাপ্রধান বলছে বড় হলে তারা লজ্জিত হবে। এটা আপনি বলেছেন, সবাই বলেছে, সারা দেশবাসী জানে। এখন এইটা কি, এরা যা বলেছে এটা কি বড় কোনো অপরাধ? অথবা বড় কোনো অপরাধ হলে আর কি বলা উচিত তাদের? ছাত্ররা যা বলেছে আর কি বড় বলতে পারে? আপনি এই কথাটার একটু জবাব দেবেন। আর হচ্ছে এর পরবর্তীতে আমরা 5 মিনিট একটু কলিমুল্লাহ স্যারকে নিয়ে আলোচনা করব। আমাদের দর্শকরা অনেকেও এখন বলছেন কলিমুল্লাহ স্যার নিয়ে কিছু কথা বলেন, জি, ওনার অবস্থাটা জানানোর জন্য। আপনি এখন, আমার মূল প্রশ্ন হচ্ছে যেটি, ছাত্ররা যা বলছে সেটা এক ধরনের, আমাদের সেনাপ্রধান বলছে ক্ষমার যোগ্য, অখুশি হওয়ার কিছু নেই। আর কি বললে আমরা মানে সেনাপ্রধানকে বলা হবে বা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ব্যাপারে আর কি ভূমিকা রাখতে পারে? অ্যাটম বোম বা অন্য কিছু এক ধরনের? জি না, মানে উনি আসলে ওনার কথা শুনে বা আজকে পর্যন্ত মনে হচ্ছে যে আসলে যে কেউ কি ডিজিএফআই ভেঙে দিয়ে আসতে পারে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারে, সেনাবাহিনীদেরকে মারতে পারে। এবং সেনাবাহিনীর যে মর্যাদার জায়গা, সেনাবাহিনীর যে পোশাকের, সেনাবাহিনীর অবস্থানের সেই যে মর্যাদার জায়গাটা ছিল সেটা আসলে সম্পূর্ণ ধসে গেছে। আইনের দৃষ্টিতে যদি বিচার করি তাহলে সেনাবাহিনীর সম্পর্কে, ক্যান্টনমেন্ট সম্পর্কে, ডিজিএফআই সম্পর্কে প্রত্যেকটি উক্তি হচ্ছে আইনগতভাবে চরম দণ্ডনীয়। ওই কথা বলার পরপরই তাদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়ার কথা এবং বিচার হওয়ার কথা। কিন্তু যেহেতু আসাদ নূর যে কথাটা বলেছে তার সাথে তো আমি একমত,
আসলে ওরা তো সবাই স্টেক হোল্ডার, সবাই মিলেমিশে অপরাধটা করেছে। 5ই আগস্টের যে মেটিকুলাসলি চক্রান্তটা হয়েছে, সেই কুটা তো তারা সকলের এর স্টেক হোল্ডার, প্রত্যেকেই। কাজে কেউ কাউকে ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে, কেউ যদি একটু উল্টাপাল্টা দিকে চলে যায়, তাকে কন্ট্রোল করে আনার জন্য তাদের প্রত্যেকেরই দলিল রয়ে গেছে, আছে না? স্টেক হোল্ডাররা যখন চক্রান্ত করেছে, এত বড় একটা চক্রান্ত যেখানে মানে হাজার হাজার মানুষ মারা গেছে, কোটি কোটি টাকার স্থাপনা ধ্বংস হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কোনো কিছু তো বাদ যায়নি। মানে এটা একটা নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছে তারা। তো সেই এত বড় একটা ঘটনার পেছনের যারা আছে, যারা নেপথ্যের যে মাস্টার মাইন্ডরা, তো প্রত্যেককে সেভাবে বলে ঘুড়ি যেভাবে ওড়ে না, নাটাইটা একজনের কাছে থাকে আর ঘুড়িগুলো আকাশে থাকে, তো যে যেভাবে পারছে নাটাই ধরে ধরে ঘুড়িগুলোকে টেনে টেনে নামাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে এটা তো বাংলাদেশের জন্য গুড সাইন না। আজকে ওরা এটা বলেছে সেনাপ্রধান তাদের স্টেক হোল্ডার বা পার্টনার দেখে সন্তান বানিয়ে দিয়েছে, কিন্তু কালকে তো যার আরেকজন যখন বলবে সে তো সন্তান না। কাজে আরেক পিতার আরেক সন্তান, যে পিতার ঘর পুড়েছে সেই পিতার সন্তান এসে কিন্তু সেনাবাহিনীর উপরে চড়াও হয়ে যেতে পারে আগামীকালকে। যে চড়াও, কারণ এই চড়াও হওয়াটাতে যখন তারা কিছু মনে করছে না, বুকে তুলে নিচ্ছে সন্তান তুল্য করে, তাহলে কালকে যে আরেক পিতার সন্তান এসে একই কাণ্ড ঘটাবে না, তখন কি বুকে তুলে নিবে না। তো এক অপরাধকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আরেকজনের অপরাধকেও ক্ষমা করতে হবে। তার মানে বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে সাংবিধানিকভাবে, প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কতগুলো অপরাধকে তিনি জায়েজ করে দিলেন, যে এইসব বিষয়ে অপরাধ না। তো সেটা আমি এখানে যে আরেকটা কথা বলি, আপনি একটু ছোট করে বলবেন, আসাদ নূর একটু ছোট করে বলবে, তারপর আমরা কলিমুল্লাহ স্যারের কাছে যাব। সেটি হচ্ছে যে এই যে সেনাপ্রধানের যে বক্তব্যটি, তার মানে 30 থেকে নিচের দিকে যাদের বয়স 30 পর্যন্ত সবাই সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তা বলতে পারবে, এটা কি মনে হয়? আসলে সেনাবাহিনীকে নিয়ে ওই যে আমরা দেখেছিলাম টুঙ্গিপাড়ায় একটা ছোট্ট বাচ্চা লাঠি নিয়ে দৌড়াচ্ছিল, ওই বাচ্চাটা থেকে শুরু করে 85 বছরের যিনি আমাদের সরকার, সেই বয়সে এখন যে কেউ যার যেমন ইচ্ছা সেনাপ্রধান, সেনাবাহিনী, পুলিশ, সরকার সবকিছু নিয়ে বলতে পারবে। এটা এখন জায়েজ হয়ে গেছে, একদম ওপেন ফর অল। একদম 44 দিনের মাথায় ওনার সেনাপ্রধানের 44 দিনের মাথায় বাংলাদেশে এত বড় একটা কু হয়েছে। তো প্রকৃত অর্থে উনি অনেক বীর পুরুষ, আমি আসাদ নূরের সাথে একমত। উনি বীর পুরুষ হয়ে অনেক বড় একটা স্টেক হোল্ডার মাস্টার মাইন্ডকে উনি ক্যারি করেছেন, এবং বাংলাদেশটাকে একদম যেখানে যেখানে পৌঁছে দেওয়ার উনি দিয়েছেন। তাদের হয়ে অত্যন্ত আনুগত্যের সাথে সেই কাজটা উনি করেছেন। যাই হোক, এই প্রসঙ্গে আমরা আরো আসবো, কিন্তু আমি মানে গত কয়েকদিন ধরে যতবারই কোনো না কোনো শোতে যে আমি সবাইকে বলি যে আমি কলিমুল্লাহ সাহেবকে মিস করছি, কারণ ওইটার প্রসঙ্গে আমি আসতেছি। আসাদ নূরের কাছে এটা আমি জানতে চাইবো যে রুকেয়া পাচি আপু যেটা বললেন, এখন যে কোনো বয়সের অর্থাৎ 30 বছরের নিচের যে কেউ সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করতে পারবে, উড়িয়ে দিতে চাইলেও উড়িয়ে দিতে পারবে, দেয়াল ভাঙতে চাইলেও ভাঙতে পারবে, জাহাঙ্গীর গেট ভাঙতে চাইলেও ভাঙতে পারবে, এগুলো সব ক্ষমার যোগ্য। কিন্তু ওই গোপালগঞ্জে যেটা আমরা দেখেছি, তাদেরকে মেরে ফেলেছে তাদেরকে, তার মানে সেনাপ্রধানের মনে তখন এই কথাগুলো ছিল না যে এরা বড় হলে ভুল বুঝতে পারবে, আমরা এবারের মতো মাফ করে দিই। ওদেরকে তো মারাই হয়ে গেছে, 6000-এর মতো গ্রেফতার করছে, নাকি 6000 মামলা আছে এরকম। প্লিজ এখানে একটু বৈষম্য দেখতে পান কিনা? না, সেনাবাহিনী বলেন বা এই বিষয়ে বৈষম্যের কিছু নেই। তারা আপনাকে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো তো আমরা বুঝতে পারছি না, অথচ তারা আমাদেরকে বুঝদার মনে করে। যেমন আমাদের শান্তির শকুন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলেছেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে। কোন আপনারা তো সবাই মিডিয়ায় কাজ করেছেন, দেখবেন যে এত % ছাড় নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য। আপনি ততক্ষণ গণমাধ্যম স্বাধীন যতক্ষণ জামাতি বা এই ইউনুসপন্থীদের বিরুদ্ধে না যাবে, ওইটা গেলে আপনি ফ্যাসিবাদের দোসর। ওইটা হচ্ছে নিচে ওই শর্ত প্রযোজ্য। মিলিটারি নিয়ে আপনি ততক্ষণ, আপনার বয়স কম, যতক্ষণ জামাতি এবং এই হিজবুতি মানে মিলিটারিকে, এই কাওয়ার্ডদের নিয়ে কথা না বলবেন। আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনি ফ্যাসিস্ট। আপনাকে বুট দিয়ে মৃত্যু নিশ্চিত করা পারিয়ে, যেটা গোপালগঞ্জে দেখেছেন, মানুষের উপরে বুলেট বুক বরাবর গুলি কর, এই নির্দেশনাগুলো, তখন তো আপনি শিশু নন। আপনি শিশু ততক্ষণ যখন আপনি হিজবুতি, জামাতি এবং এই যে সমন্বয়ক গ্যাং, এরা তো আসলে কারোর পরিচয় নিয়ে আসে না। ব্যাপারটা খুব সিম্পল। ওই আমাদের শান্তির শকুনের মতো, আমাদের ওয়াকার সাহেবের, এরা একে অন্যের তো মানে এরা যে বলছে
গুড়িয়ে দেবো, ভেঙে দেবো কু করার চেষ্টা করলে এরা কি বলতে চাইছে? যে দ্বিতীয়বার তুমি কু করবে কেন? তুমি তো গাদ্দার, তুমি আমার সাথে প্রেম করছো, আর এক পোলার দিকে তাকাবা কেন? তুমি কু করছো, কু করে আমরা এখন কুয়ের স্টেক হোল্ডার, তুমি আবার কু করবা, এই জিনিসটা আমরা হতে দেবো না। কু একবার করবা, দুইবার করবা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট কথার পিঠে কথা আসে যে আমাদের দেশে আমরা দেখেছি সামান্য অপরাধের জন্য হয়তো রং সাইড দিয়ে গাড়ি চালিয়েছে অথবা গাড়ি একটু জোরে চালিয়েছে, সবই অপরাধ, কিন্তু ওদেরকে ডান্ডা দিয়ে যেভাবে পিটানো হয়েছে, ছাত্রলীগ করার অপরাধে যেভাবে ডান্ডা দিয়ে পিটানো হয়েছে, তো সেখানে এইসব কথাগুলো ওনার এই এখন যে ভালো লাগার কথা, ভালোবাসার কথা, উদারতার কথা আমরা শুনতে পাচ্ছি, এগুলো তাহলে কি এখন সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিচার হবে যে ওদেরকে কেন ডান্ডা দিয়ে পিটানো হয়েছে, এত জোরে বাড়ি দিয়েছে ওদেরকে? আমরা যেটা দেখেছি মানে অমানবিক অমানবিক। প্লিজ, বিচার না হওয়ার জন্যই তো তার এটা করছে। আওয়ামী লীগ সেনাবাহিনীকে যা দিয়েছে এই বাংলাদেশের ইতিহাসে এত সুযোগ সুবিধা কেউ দেয়নি। এই যে মিলিটারির যে নিমক হারাম, এরা যে গাদ্দার, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই প্রমাণ আওয়ামী লীগকে আর কতবার দিতে হবে? ওরা খুব ভালো করে জানে যদি ছাত্রলীগ মাঠে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, কোনো উনি তো প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন, আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে। এখন ওয়াকারকে আপনি মনে করেন সে কি আত্মহত্যা করতে চায়? এটা কেউ চাইবে নাকি? ছাত্রলীগ তো এই কারণে পেটায়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যা, ভিন্ন প্রসঙ্গ না, এটা আমাদের দর্শক মন্ডলী জানতে চান। আমরা যেহেতু এখানে আছি এবং কলিমুল্লাহ স্যার বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে এসে নানান বিষয়ে কথা বলেছে এবং গুরুত্বপূর্ণ কথা বলেছে, বিশ্লেষণ করেছে দেশের বর্তমান পরিস্থিতি। অতীত আমরা তাকে দেখেছি নানান বিষয়ে বিশ্লেষণ করতে, এইসব করার সময় করেছে। এখন কেউ বলে যে কলিমুল্লাহ স্যারকে এটা একটা সিগন্যাল দেশের আর কেউ যাতে কথা বলতে না পারে, সেই জন্য কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করা হয়েছে অনেক আগের একটা মামলায়, তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন কলিমুল্লাহ স্যারের বর্তমান অবস্থা কি? রোকেয়া প্রাচীপাও কলিমুল্লাহ স্যারের সাথে অংশগ্রহণ করেছেন, অনেক কথা বলেছেন। আমাদের এখন কি করণীয়, অথবা কলিমুল্লাহ স্যারের বর্তমান অবস্থা কি? কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করার মূলত কারণটা কি? জি প্লিজ রোকেয়া আপু। দেখেন, উনি কিন্তু সাবেক সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা। তো উনাকে অ্যারেস্ট করা মানে হচ্ছে যে সিগন্যাল দেয়া যে দেখো বাবারা, কথাবার্তা বুঝে বলো, সাবেক সেনা কর্মকর্তাকে আমরা ছাড়ছি না। তো সবাইকে থামানোর জন্য বা ওনাকে এই ডিগ্রিটা দেয়া হয়েছে, ওই যে লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ তাই দেয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তারপরও তো সেটা তো একটা মর্যাদা আছে, মর্যাদা আছে। তো উনাকে এভাবে ধরে নিয়ে যে উনি কথা বলছিলেন, তো তারপরে উনি একটা বিশ্ববিদ্যালয়ের কি বলে উপাচার্য ছিলেন। সবকিছু মিলে উনার অবস্থানে উনাকে যে অ্যারেস্ট করা, সেটা হচ্ছে সবাইকে সিগন্যাল দেয়া যে তোমরা কথাবার্তা বলো না, উনাকে যেমন ধরেছে তোমাদেরকেও ধরবো। আর সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে মানে এটা বলতেই হয়, যারা আজকে সেনাবাহিনী বলেন, ইউনূস বলেন, এনসিপি বলেন, এদের সম্পর্কে যারা কথা বলবে তাদের পরিণতি এটা হবে, এটা আমরা 5ই আগস্ট থেকে দেখে আসছি। সেজন্য কলিমুল্লাহ স্যার একটু পরে হয়তো গ্রেফতার হয়েছেন, আমি খুব বিস্মিত হইনি, খুব একটা বিস্মিত হইনি। আমি বরং মানে খুশি হয়েছি যে উনাকে মবের শিকার হতে হয়নি। আমি এটাতে অনেক শুকরগুজার করি যে যাই হোক, উনি একজন শিক্ষক মানুষ, উনি গণমাধ্যম ব্যক্তিত্ব, উনি অনেক বছর ধরে বাংলাদেশকে ওনার জায়গা থেকে অনেক কিছু দিয়েছেন। উনাকে অন্তত মবের শিকার করে, অসম্মান করে, জুতার মালা গলায় দিয়ে উনাকে সেই পর্যায়ে নামিয়ে আনা হয়নি। উনাকে একদম গ্রেফতার করে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো মানে 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে এটা যথেষ্ট ভালো একটা বিষয় যে খুব ভদ্রভাবে গ্রেফতার হয়েছেন উনি। তাহলে আমরা ভয় ছিলাম যে উনাকে গ্রেফতারের পরে এই ধরনের কোনো হামলা হয় কিনা আদালত পাড়ায়, কিংবা কারাগারে গিয়ে এরকম কিছু ঘটে কিনা। তো এই আশঙ্কাগুলো থেকে যায় যে কারাগারেও ওনার উপর হামলা হতে পারে, বা ওনাকে বিচারালয় যখন আদালত উঠাবে ওখানেও হামলা হতে পারে। এই আশঙ্কাগুলো এখনো রয়েছে। এরকম হামলার মানে হচ্ছে যে আমরা, আসাদ নূর তো বিদেশে আছে, বেচারা বেঁচে গেল। এই যে আমরা যারা কথা বলছি, আমরা 3 জনের মধ্যে আমাদেরকে এগুলো আসলে প্রতিনিয়ত সিগন্যাল দেয়া যে ধরবো, মারবো, কাটবো। এবং ওই যে আমরা এখন বলছি যে সেনা প্রধানের সন্তানরা আমাদেরকে যে কোনো সময় যে কোনো সমস্যা তৈরি করতে পারে। তো আর এই সকল সন্তানদের তো দুটো পিতা,
সেনাপ্রধান এবং ইউনূস, তো দুই পিতা যাদের, তাদের তো মনে করেন পোয়া বারো এখন। তো আমরা এখন জায়গায় আছি, এবং কলিমুল্লাহ স্যারকে আসলে আমরা বারবার বলছি, সকলেই বলছি যে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, তার বিরুদ্ধে সেভাবে সুনির্দিষ্ট কিছু নেই, কিন্তু ওই যে তাকে বন্দি করে রাখতে হবে, কারণ ওনাকে ছেড়ে দিলে উনি আবার কথা বলবে, মূলত ওনার কথা বলা বন্ধ করবার জন্যই ওনাকে অ্যারেস্ট। ওকে ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। আসাদ নূর, আপনাকে আমি জানতে চাই আপনার কাছে যে ফ্রান্স থেকেও কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে নানান কথা ছড়ানো হয়েছে, AK-47 রাইফেল দিয়ে তাকে কি করা হবে সেটাও বলা হয়েছে, কুৎসা রটনা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন আলোচক টক শোতে বিশেষ করে ভিডিও যারা করেন অনেকে ওনার বিরুদ্ধে হুমকি দিয়েছেন, এবং সেই হুমকির একটা প্রেক্ষিতেই সরকার আবার তাকে গ্রেফতার করেছে। এবং অনেকে বলেন যে নতুন নতুন কথা তিনি উদ্ভাবন করেন, বিশেষ করে 29 মিলিয়ন কারা ভাগ পেয়েছেন, কি পেয়েছেন সেই নামগুলো তিনি প্রচার করেছেন, প্রকাশ করেছেন সাহসের সাথে। আপনি কি মনে করেন এই সবগুলো বিবেচনা করেই তাকে তার কণ্ঠরোধ করার জন্য, তার আগেও তাকে নিয়ে নাকি অনেক কথা হয়েছে, গ্রেফতারের চেষ্টা করা হয়েছে, তিনি বললেন যে তাকে কণ্ঠরোধ করার জন্য এইসব ষড়যন্ত্র চলছে, আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ। এই ইউনূস সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, সত্য বলা থেকে মানুষের টুটি চেপে ধরার যে দুঃসাহস তারা দেখিয়েছে, এই দুঃসাহসের মাত্রা অতীতে সরকারকে ছাড়িয়ে গেছে, এই অল্প সময়ে ছাড়িয়ে গেছে। অনেকে এখানে কমেন্ট করেছেন শেখ হাসিনা ফিরবেন কিনা, আমি দেখতে পাচ্ছি উনি খুব দ্রুত ফিরবেন, কারণ সব রাস্তা এরা খুলে দিয়েছে, সকল দুঃশাসন অপরাধ দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে অভিযোগ কবে? 2019 সালে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনূসের যত সমালোচনা করছেন তার চেয়ে বেশি সমালোচনা করেছেন, আমি সাক্ষী, আমি দেখেছি। তিনি কিন্তু কলিমুল্লাহ স্যারকে, উনি যদি দুর্নীতি করবেন তা আওয়ামী লীগ কেন ধরলো না? শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান বাংলাদেশের তখন কে ছিল? কলিমুল্লাহ স্যারকে এই অপমান করার দুঃসাহস আওয়ামী লীগ দেখায়নি। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচিত একটি সরকার, আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সারা বাংলাদেশে তাদের যে সংগঠিত রূপ এটি তো ছিল, তারা পার্লামেন্টে যেত, যে কোনো কিছু করতে পারত, কিন্তু অধ্যাপকদের সাথে, সম্মানিত মানুষদের সাথে এই ধরনের বেয়াদবি ইউনূস করেনি। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের ব্যাপারে বলতে গিয়ে আমাকে আরেকটু মনে করতে হবে অধ্যাপক ডক্টর আবুল বারাকাতের নাম। তাকে কেন গ্রেপ্তার করেছে বুঝতে পারছেন? আপনি দেখেন শাহরিয়ার কবিরকে শুরুতেই গ্রেপ্তার করেছে, কারণ এই সরকার বুদ্ধিদীপ্ত মানুষকে ভয় পায়, জাতির যারা মেধাবী তাদের ভয় পায়, যেমনটা তাদের পূর্বপুরুষ পাকিস্তানি রাজাকাররা যখন পরাজয় সুনিশ্চিত দেখেছিল তখন গণহত্যা চালিয়েছিল। কাল রাতের কথা মনে নেই? তারা কি করেছিল? এগুলো তো দেখেন, ইতিহাস কখনো ভিন্ন নতুন কিছু হয় না, আম গাছ থেকে কাঁঠাল জন্মায় না। এই রাজাকার এবং তাদের বর্তমান প্রজন্মের আচরণ তাদের পূর্বপুরুষদের সাথে মিলবে, এই মেলাটাই হচ্ছে স্বাভাবিক। তারা জাতির যারা মেধা তাদের হত্যা করবে, তাদের আটক করবে, কারণ তারা ভয় পায়, কারণ তারা এই ব্যক্তিরা কখনো যে সত্যের সাথে কম্প্রোমাইজ করবে না এটা তারা জানে। কলিমুল্লাহ স্যার নিশ্চয়ই বেঁচে থাকলে কোনোদিন লিখবেন তাকে এই অ্যারেস্টের আগে কি ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে, কত ধরনের প্রলোভন দেখানো হয়েছে, এই বিষয়ে আমরা একটা সময় জানতে পারবো। আমরা আবুল বারাকাত স্যারকে গ্রেপ্তারের আগে কি ধরনের চেষ্টা করা হয়েছে, আন্ডার দ্য টেবিল কি চেষ্টা করা হয়েছে, যদি বিক্রি হয়ে যেতেন তাহলে তো আমরা সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবী দেখতাম, পুরস্কার পেতে দেখতাম। অধ্যাপক কলিমুল্লাহ সালের কি ইয়ে ছিল, তিনি তো এই সরকারের সাথে যদি অ্যালাই হতেন তাহলে তো আমাদের আসিফ নজরুল দেখতে পেতাম তাকে, অথবা আলী রিয়াজের মতো গাদ্দার রাজাকার দেখতে পেতাম। তারা গাদ্দারি করেননি বলে আজকে তাদেরকে জেলে যেতে হয়েছে। এইখানে কমেন্ট করছেন অনেকে, আপনি বলছিলেন ফ্রান্সের কথা, একটু কানেক্ট করে দিই। নাস্তিকদের কথা শোনা যাবে না, বলা যাবে না। সেই পীর পিনাকি ভট্টাচার্য একজন স্বঘোষিত নাস্তিক, সারাদিন আল্লাহ সুবহানাল্লাহ বলেন, কিন্তু নাম পিনাকি ভট্টাচার্য। তিনি এই ইসলামপন্থীরা, এই ফ্যানাটিকরা, এই বলৎকার বাহিনীরা কিন্তু তাকে পীর মানে। আজকে এই নবী, ইউসুফ নবী হয়ে গেছেন ইউনূস, এবং ইসলামপন্থীরা সেটা ঘোষণা দিয়েছে ওয়াজ মাহফিলে। ডক্টর ইউনূস তো একজন ইউনূস নবী, তিনি তো একজন অঘোষিত নাস্তিক। অঘোষিত নাস্তিকের ব্যাপারটাকে অনেকে ইন্ট্রোভার্ট এথিস্ট থাকেন যারা নিজের ধর্ম অপরিচয়ের ব্যাপারটি ধর্মীয় বিষয়ে বলতে চান না, কিন্তু তাদের মধ্যে ভালো খারাপ আছে। খারাপ যদি হয়, ইউনূসের মতো হয়, তাহলে এই জাতির খবর আছে। ইউনূস তো এখন ক্ষমতায়, নাস্তিক দেশ চালাচ্ছে, কিন্তু সে বদ নাস্তিক, তার পক্ষে মুনাফিক হওয়া সম্ভব। সে একটা টুপি দিয়ে দেবে, আপনি বলবেন না মারহাবা। সে সুদের মহাজন, বিখ্যাত সুদখোর, রক্তচোষা সুদ। এই সুদ তো ব্যাংকের সুদ না, এই সুদ হচ্ছে 30-40% সুদ, ঘরের টিন খুলে নেওয়া যাওয়া সুদ, গরু ছাগল নিয়ে যাওয়া সুদ। সে আজকে তাদের রাহবার নবী, ইউনূস নবী।
তো এই বেকুবদের আপনি রক্ষা করবেন কিভাবে? আমাকে নিয়ে অনেকেই করছে আমি নাস্তিক, আমি তো মুনাফিক না, আমার পক্ষে। আমি টুপি দিলে আপনি বলবেন ও নাস্তিক, ও টুপি দিয়েছে, কোনো একটা ভণ্ডামি করতে এসেছে। আমি ব্যাংক লুটপাট করি নাই, আমি দুর্নীতি করি নাই, কারোর একটা থাপ্পড় দেয় নাই। আমার কথা আপনি শুনবেন না, এই যে কলিমুল্লাহ স্যারকে শুনবেন না, আপনি আমার পেলে মেরে ফেলবেন। কলিমুল্লাহ স্যারকে জেলে নিয়ে গেছেন, আবুল বরকত সাহেবকে জেলে নিয়ে গেছেন, কারণ আপনারা ভালো কথা শুনবেন না। তো আপনাদের কু করবে মিলিটারিরা এই দেশে। ইহুদিদের ইউনুস দাঁড়িয়ে থেকে ইসরায়েলকে এই দেশে নিয়ে আসছে, এই ডিপ স্টেট, এই জর্জ সরোসকে। শেখ হাসিনা পার্লামেন্টে বসে এই গাজায় ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন। শেখ হাসিনা পতন সেই দিন হয়ে গেছে। এই বেকুব এরা বুঝবে না, এরা বলবে শেখ হাসিনা খারাপ আর ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো। শেখ হাসিনা আস্তিক, আমি বলছি, আমি জানি খুব ভালো করে। তিনি যে তাহাজ্জুদের কথা বলেন এটাও সত্য, চূড়ান্ত সত্য। তিনি তাহাজ্জুদের সময় ওঠেন, নামাজ পড়েন, সকল নেতাকর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন। আমি এটা নিজেও ভেবেছিলাম তিনি ভণ্ডামি করেন, পরে তার পতনের পরে ডিটেলে এই জিনিসটার প্রমাণ পেয়েছি। এখন 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 এই এই ইসলামপন্থী চমৎকার ইমানদারদের রাহবার হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল এবং এই আলী রিয়াজ এবং মোহাম্মদ ইউনূস। তাদেরকে যারা ব্যক্তি জীবনে চেনেন, আপনারা জানেন আমি কি বলতে চাইছি, খুব ভালো করে জানেন তারা ধর্মীয় তাদের পরিচয় কি এবং এখন যেটা করছে তারা কেন করছে। আমার দেশ গাজা ইসরায়েল হোক, আমি চাই না। জি অনেক ধন্যবাদ। আমরা আগামীতে দেখতে পাবো। আপনি যে কথাগুলো বলছেন আমি সেটা মানতে চাই না। এবং ডক্টর ইউনূস সাহেব ঈদের নামাজে গেছেন, ঈদের নামাজে সবাই তাকে রিকোয়েস্ট করেছে আপনি আরো 5 বছর থাকেন, কারো কথা শুনবেন না। এবং ডক্টর ইউনূস সাহেব আগামী বছর হয়তো হজে চলে যেতে পারেন যদি কমে থাকেন। ঈদের নামাজটা দারুণ ছিল না? ঈদের নামাজটা কি নিয়মতান্ত্রিক ভাবে করেছেন না? সুন্দর হয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে। উনি পাশে সাইড টেবিলে পানি, খাবার দাবার, টিস্যু পেপার সমস্ত কিছু নিয়ে বসেছেন এবং নামাজের যে শিষ্টাচার, নামাজটাও যে আনন্দের হতে পারে সেটা তিনি দেখিয়েছেন। নামাজের যে আমরা এত কষ্ট করি, এত নামাজ পড়তে কষ্ট করে মানুষ, সেটা না। সাইড টেবিলে আপনি ফল ফ্রুটস রাখতে পারেন, পানি রাখতে পারেন, যে কোনো মুহূর্তে পানি খেতে পারেন, টিস্যু দিয়ে মুখ মুছতে পারেন। এবং আগামীতে তিনি হয়তো আমাদের হুজুররা বলেছেন, ইসলামী চিন্তাবিদরা বলেছেন, দেশের যে প্রধান থাকবে তিনি দেশের সর্বোচ্চ নামাজ, যেটা সপ্তাহে শুক্রবার জুমার নামাজ পড়াবেন। এবং আমরা আশা করব যে বাইতুল মোকাররমে প্রতি শুক্রবার ইউনূস সাহেব নামাজ পড়াবেন এবং সেটা হতে পারে। কারণ আমাদের সেনা প্রধানকে আমরা দেখেছি বঙ্গভবনে তিনি জামাতের সাথে নামাজ পড়িয়েছেন। এবং আমাদের এই ব্যাপারে শীর্ষ ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এটা আরো ভালো হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আশা করি শুক্রবারে দেখতে পাবো। আমি একটু যোগ করি, একটু সময় নিয়েছে 10 সেকেন্ড। আমি আপনার সাথে এই বিষয়ে একমত। ওয়াকার সাহেব তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, তিনি একজন আস্তিক মানুষ এবং অবশ্যই জামাতি, এতে কোনো সন্দেহ আমার নেই, আমি এটা খোঁজ নিয়েছি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ দেই যে তিনি সারা জীবনে কোনোদিন নামাজ না পড়ে স্বল্প ট্রেনিং এ গিয়ে ঈদের নামাজে এত কম ভুল করে নামাজটা পড়তে পেরেছেন। এটা আসলেই তিনি পারবেন সামনে। অসাধারণ প্রশংসার যোগ্য। এবং তিনি যে এতক্ষণ ওখানে ছিলেন খুতবা পড়া পর্যন্ত চেয়ারে, যদিও চেয়ারটা খুব সুন্দর ছিল, ভালো, যেটা সবার সেই চেয়ার ব্যবহার করার অধিকার ক্ষমতা আছে কিনা সেটা জানি না, কিন্তু ভালো ছিল। ওনার অ্যাক্টিংটাও ভালো ছিল এবং টুপিটাও খুব সুন্দর ছিল। এবং তিনি যে ইফতার মাহফিলে গিয়েছিলেন রোহিঙ্গাদের, সেখান থেকে লম্বা টুপি তিনি পরেছেন। সেখানে বলেছেন যে ঈদের আগেই রোহিঙ্গারা তাদের দেশে চলে যাবে। কোন ঈদের আগে? হয়তো আমরা আগামী ঈদটাই ধরি, আগামী ঈদের আগে হয়তো রোহিঙ্গারা তাদের দেশে চলে যাবে, আমরা সেই আশায় রয়েছি এখনো। অনেকে রনি ভাইকে আনতে বলছেন। আচ্ছা রোকেয়া আপা, আপনি একটু বলবেন যে হ্যাঁ আমরা সেদিকে না যাই, ধর্ম যার যার তারা পালন করবেন। আমাদের সেনা প্রধানও যদি ইসলাম ধর্ম এমনি তো বিশ্বাস অবশ্যই, কারণ তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলে তো ভালোই। কিন্তু তিনি তার মানে যে বাইতুল মোকাররমে নামাজ পড়াবেন তা তো না। ঠিক আছে, তো উনি করছেন সেটা মানতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেশের ব্যাপারে তো উদার হতে হবে, দেশের আইন শৃঙ্খলা, দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তো উদার হতে হবে। এইভাবে ক্ষমা করে দিলে তো দেশ ভালো চলবে না। এখন তো সেনাবাহিনীকে নিয়ে যে কেউ কথা বলতে পারবেন, দেশের ভিতর থেকেও পারবেন, বয়স কম হইলেও হবে। কিন্তু ফুয়াদের ব্যাপারটা সবার চোখে লেগেছে। ব্যারিস্টার ফুয়াদ এখন আমাদের আবার কেউ বলছেন যে হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদের বিষয়টি বড় হলেও আমাদের সেনাপ্রধানের সন্তান তুল্য, এরকম হিসেবে ব্যারিস্টার ফুয়াদকেও ক্ষমা করা যায়। আরো বড় হলে লজ্জিত হবে। যে রোকে আপু, যে আরো বড় হলে লজ্জিত হওয়ার সুযোগ আছে কিনা? যে আসাদুরের হয়তো মনে আছে, ছোটবেলায় আমরা যখন খেলতাম 2-1 থাকতো আদু ভাই টাইপের ডিস্টার্ব, খেলতেও পারে না, যায়ও না, ওদেরকে আমরা দুধ ভাত রেখে দিতাম, তাই না? দুধ ভাত এখন বসে থাক, তো ও তো আশা থাকতো যে আচ্ছা আমি আছি প্লেয়ার, কিন্তু আমরা হচ্ছে দুধ ভাত।
তো এই যে 30 ঊর্ধ্ব যে ব্যক্তিগুলো আছে 85 বছর বয়স পর্যন্ত বা আরো বেশি, তারা আর কি এরকম আছে। কিন্তু আসলে এখানে কাউকেই, কোনো সাপকেই আপনার নিরাপদ ভাবার কোনো কারণ নাই। ছোট সাপ, কেঁচো সাপ সবগুলোই আসলে সাপ। হ্যাঁ, 30-এর নিচের গুলোও সাপ। আমরা দেখেছি একটা বাচ্চাকে, খুবই ছোট, যখন ওকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল খুব খারাপ লাগছিল, কিন্তু পরে বুঝলাম হচ্ছে জামাতের সাথী, বেশ দুর্ধর্ষ সাথী। তার মানে আসলে এগুলো হচ্ছে সব সাপ। সাপ সবসময় সাপ। সাপের বিষ আছে, ছোবল দিলে আপনি মারা যাবেন, সাবধান হলে আপনি সাপের বিষ দাঁত ভেঙে দিতে পারবেন। আরো বেশি সময় থাকলে মেডিসিন দিয়ে পেস্ট কন্ট্রোল করে সাপ পোকামাকড় সবকিছুকে বাড়ি ঘর থেকে তাড়াতে পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আমরা সতর্কিত, এত বেশি সাপ পোকামাকড় ভরে গেছে আমাদের ঘর বাড়ি অফিস আদালত পুরো রাষ্ট্রে, যে এখন ঠিক ছোট সাপ বড় সাপ কাউকে আসলে নিধন করতে পারছি না। আর সাপুরে গুলাও হচ্ছে গিয়ে আসলে এমন যে ওরা বড় বড় জায়গায় বসে আছে। তো সাপুরে আর সাপ মিলে গেছে, আমরা জনগণের অবস্থা খারাপ। এবং এই সাপুরে তো সেই 1971 সাল থেকে ছোবল দিচ্ছে, 75 সালে ছোবল দিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় ছোবল দিয়েছে, উদয়চির বোমা হামলা, রমনার বোমা হামলা, সারা বাংলাদেশে 63 জেলায় 500 স্থানের বোমা হামলা। তো এটা তারা করেছে, এই ব্যাপারে আর কোনো প্রমাণ বা কোনো গবেষণার প্রয়োজন হবে না, এটা রকেট সায়েন্সের জায়গায় নাই এখন। এবং এরা এখনো খুব সংঘবদ্ধ, এরা ইন্ডেমনিটি দেয়, আইন এদের হাতে, স্বরাষ্ট্র এদের হাতে। এখানে যারা আছে তারা সব রসুনের মতো, একটা কোষ। রসুন যেমন আলাদা আলাদা কিন্তু একটা, এরা হচ্ছে তাই। এখন আমাদের যেটা হচ্ছে যে এরা পরস্পরকে সন্তান বলে, মেয়ের জামাই বলে, ভাইয়ের ছেলে বলে নানান ভাবে এরা পরস্পরকে কাছে টানছে, সেবা করছে, সেবা দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ তো আসলে নাই। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে আমি যদি কিছু কিছু ইঞ্চি দিয়ে দেই বিদেশিকে, আমি প্রধানমন্ত্রী থাকতে পারতাম। তো এরা তো দিয়ে দিচ্ছে, এরা আসলে দেশের জন্য আসেনি। ওরা এসেছে এই বাংলাদেশটাকে ভাগ বাটোয়ারা করে যেখানে যেখানে যে যেটা পারে যেভাবে খুশি দিয়ে দেয়া, আর নিজে যেটুকু পারে নিয়ে নেয়া। তো সেটাই করছে। এবং ওই যে পাকিস্তানের সেই যে মানে পরাজয়ের যে গ্লানি, তাদের হাতে বাংলাদেশটা আসলে তুলে দেয়া। তো আমরা সেদিকেই যাচ্ছি। এখন সেনাপতি কতটা বলেছেন সেটাতে আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমাদের বড় প্রতিবাদের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন আমরা মুখোমুখি প্রতিবাদ করছি, কিন্তু সময় চলে আসবে যখন আসলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতো ওইরকম যুদ্ধের মুখোমুখির সময় চলে আসছে। বাংলাদেশকে রক্ষার জন্য পশ্চিম পাকিস্তানের যারা এখনো রয়ে গেছে তাদেরকে বিতাড়িত না করলে, এরকম আজকে তো বলেছে বড় হলে লজ্জা পাবে, দুদিন পরে বলবে আমার ছেলের ইচ্ছে হয়েছে তোমাদের মেরেছে, ওর ইচ্ছে হয়েছে মেরেছে, তুমি মরেছো, বেশ করেছো, দুদিন পরে এটা শুনতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কথার মধ্যে আবার আরেকটা কথা বলেছেন, বিগত সরকারকে ইঞ্চি ইঞ্চি যদি কিছু অংশ ছেড়ে দিত তাহলে অনেক কিছু পজিটিভ হতে পারত। আচ্ছা, তিনি ছাড়েননি। আচ্ছা, এই তার মানে আমাদের সেন্ট মার্টিনের কথাটা একটু মনে পড়ে যায়। আমাদের সেন্ট মার্টিনের বিষয়ে দর্শকরা অনেক সময় জানতে চান, ঠিক আছে, বুঝতে চান যে সেন্ট মার্টিন আসলে কি হচ্ছে। কেউ জানে না, কেউ বুঝতেছে না কি হচ্ছে। তবে এইটা বোঝা যায় যে ওখানে কচ্ছপরা ভালো আছে, ওখানে আমাদের প্রবাল ভালো আছে, ওখানে যে জনসংখ্যা রয়েছে সেন্ট মার্টিনের তারা চরম কষ্টে আছে, চরম কষ্টে আছে, এবং তাদের জন্য তারা ওখান থেকে বেরোতে পারে না, যেতে পারে না, নতুন কেউ ওখানে যে উপস্থিত হতে পারে না, আত্মীয় স্বজনদের সাথেও তাদের যোগাযোগ নেই। এবং সেটা নিয়ে মহাপরিকল্পনা, আমাদের সম্মানিত পরিবেশ উপদেষ্টা বলেছেন সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাপরিকল্পনা সেন্ট মার্টিন নিয়ে কেন, ঢাকা নিয়ে কোনো কিছু হচ্ছে না, বাংলাদেশের কোনো অংশ নিয়ে হচ্ছে না। আসাদ নূর, আপনি বলবেন যে সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা কি, কেন, এটা দেশবাসীর জানার অধিকার আছে কিনা? জি প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে এদের এত গুণ, যেই গুণগুলো নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপেই বলি, আমাদের সেই পরিবেশ উপদেষ্টা, তাকে অনেকে
একটা শব্দ ব্যবহার করেন নামের সাথে, এই যে আমি শব্দটা এখানে আর ব্যবহার করছি না। না। তো তিনি যে পরিবেশ আসলে পরিবেশবাদের নামে যে কু করেছেন, এই কুয়ের সাথে ইন্টেলেকচুয়াল অনেকে যুক্ত ছিল, যেমন ইয়ার কৃষিমু নাসের, তাদেরই বানানো প্রাণীকুল, এই প্রাণীকুল এইটার সাথে যুক্ত, এবং সেই রেজওয়ানা, এরা একই ওই রসুনের কোয়ার মতো একই জায়গায়। তো তাদের যে উদ্দেশ্য, এরা কিন্তু তার জায়গায় সৎ। রেজওয়ানা বলেছেন আমি কোরাল ঠিক করবো, মানে সমুদ্রের তলার জিনিস তিনি রক্ষা করবেন, তলা না থাকলে তো মানে এখানে বেজ হবে না, আর উপর তো তিনি বলেন রক্ষা করবেন, ওইখানকার মানুষ থাকলে তো ডিস্টার্ব করবে। আচ্ছা, তিনি একজন পরিবেশবাদী, ওইখানে হাজার হাজার কুকুর না খেয়ে মারা যাচ্ছে, এক কুকুর আর এক কুকুরের মাংস, মরা কুকুরের মাংস খেয়ে বাঁচছে, ওটা প্রাণী না? ও আচ্ছা, কুকুর তো ডিস্টার্বিং। আপনি দেখবেন বদ, চোর, ডাকাত, এরা কোনো বাড়িতে ডাকাতি চুরি করার আগে কুকুর মারে, কারণ কুকুর ডিস্টার্বিং। ওইখানে এখন কুকুর বদলোক চেনে এবং কুকুর প্রচন্ড কৃতজ্ঞ। ওইখানে মিলিটারি ঘুরে বেড়াবে, আমেরিকান মিলিটারি ঘুরে বেড়াবে, কুত্তা তো দেবে কামড়। তো তাদের আবার চিকিৎসা করতে গেলে আনতে হবে এই ধরেন এই সব মেডিকেলে আনতে হবে। মানুষ বলবে সাদা লোক তো জীবনে দেখি নেই, এক দুইটা কেউ ছবি তুলে ফেলবে। এই যে কেলেঙ্কারি, এগুলো থামানোর জন্য তো এই কোরাল ফোরাল নিচের কথা বইলা উপর ধ্বংস করতে হবে। তো তিনি তার অ্যাসাইনমেন্ট, ওনার তো মহান গুণে গুণান্বিত সাদা পাথর দেখলেন না, খাইয়ে ফেললেন পুরোটা, মরুভূমি বানায় দিলেন। আমরা এখন তেল পাবো, এক একজন মানে শেখ হব আরবের। তো এই এই পরিবেশের যে তিনি কি চমৎকার রক্ষা করেছেন, এই অবদান আমাকে বইলে আর লজ্জা দিয়েন না। শেখ হাসিনাকে ধন্যবাদ। আমি জেনারেল আজিজের একজন কড়া সমালোচক ছিলাম, তারপরে আমি তাকে ধন্যবাদ দিই। অন্তত গাদ্দার এই ওয়াকারের মতো গাদ্দারি সে করে নাই, তার কাছেও প্রস্তাব গেছিল। এগুলো খবর তো বাতাসে ঘোরে না, জানা যায়। কু করার প্রস্তাব ডিপ স্টেটের কাছ থেকে তার কাছেও গেছিল, উনি রাজি হন নাই, তিনি বেইমানি করেন নাই। আমি তাকে ধন্যবাদ দিই, এবং অতীতে যে সমালোচনা করেছিলাম তার জন্য আমি দুঃখিত না হলেও অন্ততপক্ষে এই গাদ্দারিটা না করার জন্য ধন্যবাদ। যে আমাদের বাংলাদেশ হ্যাঁ ধ্বংস হয়েছে, কিন্তু কিছুদিন অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ ভালো ছিল। এখন যে অবস্থা, এখন যে এই শান্তি চলছে দেশে। শেষে একটা জিনিস যুক্ত করি, এই ওয়াকারকে নিয়ে কথা ঘুরে বেড়াচ্ছে, সেই যে গামসা আজমি রাজাকারের বাচ্চা স্বঘোষিত, মানে এটা তো সবাই আমরা জানি, সে নাকি সেনা প্রধান হবে, সে তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। কি চমৎকার! একজন মানুষ 8 বছর ধরে একটা গামছাকে সুরক্ষিত রাখতে পারলে আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটা সুরক্ষিত হবে, কোথাও কোনো কিছু ধ্বংস হবে না। আমরা সে অপেক্ষায় থাকি। আমাদের পরিবেশ, এই যে পাথর টাথর এগুলো ডিস্টার্ব করে, পাথর থাকবে না সমুদ্রে, মানে ওই সেন্ট পান্ডিনের উপরে কেউ যাবে না, এখানে লোক থাকবে না, কুকুর থাকবে না, কি সুন্দর হয়ে যাবে, তাই না? প্রকৃতি কত ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা দেশ মাতৃকার বন্দনা করব, 3 বেলা গান গাইবো, হ্যাঁ, এবং এই যে ভোট দেবো 3 বেলা 4 বেলা ভোট দেবো, প্রত্যেক বেলায় বেলায় ভোট দেবো, শান্তিতে সংসার করব, সবই হবে। আচ্ছা আচ্ছা, সেনা প্রধান যদি আমাদের আজমি সাহেব হয়ে যায়, তারপরে উনি তো ঠিকই আছে, এবং এই পরিস্থিতিতে ওনাদের সেনা প্রধান হওয়া উচিত, এটা ভালো মানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি তো সেনাবাহিনীতে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত, দেশ, 71 এগুলো বিশ্বাস করতেন না। সেনাবাহিনীতে ঢুকলো কিভাবে, বিশ্বাস করতেন না। যেহেতু করেন না, সেহেতু এখন উনি সেনা প্রধান হলে ভালো মানায়। রোকেয়া প্রাচী আপা এই ব্যাপারে কিছু বলবেন কিনা, যে আমাদের আগামী নতুন সেনা প্রধান আমরা পেতে যাচ্ছি? সাংবিধানিক বিষয়, তারপরও বলি যে মানে উনি তো আসলে গামছা যেভাবে সংরক্ষণ করতে পেরেছেন, তাতে দেশের মানুষের তো না, গামছা সংরক্ষণটা তো আসলে একটা ফেক ব্যাপার ছিল। তা আমরা আরো কোন দিকে যাব আমি জানি না, তবে আমার মনে হয় যে আমরা সেনাবাহিনী নিয়ে যাই বলি না কেন, বিষয়গুলো আসলে যদি সিরিয়াস কথা বলি, তাহলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো আসলে অনেক অশনি সংকেত। এটা আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে, কারণ আমরা আজকে হয়তো একভাবে নিচ্ছি, কিন্তু